Goes again, finds the gap, same result. This time bat is raised. Terrific 100 from Tamim Iqbal. ঢাকা টেস্টের প্রথম দিনেই উইকেটে চমক। তামিমের রাজকীয় শতকের পরও 220 রানেই শেষ টাইগারদের ইনিংস। মিরাজ ও সাকিবের ঘূর্ণিতে 3 উইকেট হারিয়ে দুশ্চিন্তায় ইংল্যান্ড। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ও সংলাপের উপর গুরুত্বারোপ বিরোধী দলগুলোর। রাষ্ট্রপতির উপরই আস্থা রাখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজশাহীর বাগমারায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে জেএমবি সম্পৃক্ততার অভিযোগ। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হয় না সংস্কৃতি চর্চা। বাড়ছে বিপথে যাওয়ার আশঙ্কা, অবকাঠামোগত সীমাবদ্ধতার অজুহাত কর্তৃপক্ষের। এবং রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গত 1 মাসেই সর্বস্ব হারিয়েছেন শতাধিক মানুষ। অভিযান চলছে, দাবি পুলিশের, সচেতন হওয়ার পরামর্শ। শুরুতে বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। চট্টগ্রামের পর মিরপুরেও চলছে বোলারদের দাপট। সিরিজের শেষ টেস্টের প্রথম দিন উইকেট পড়েছে 13টি। দিন শেষে বাংলাদেশের চেয়ে 170 রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। এর আগে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরির পরও বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় 220 রানে। জবাবে 3 উইকেটে 50 রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। সাদা জার্সিতে যেন খুবই দিশেহারা টাইগারদের ব্যাটিং। যদিও চট্টগ্রাম টেস্ট দেখার পর অনেকেই হয়তো এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, কিন্তু ফলাফল নয়, প্রশ্নটা আসলে মুশফিকদের খেলার ধরন নিয়ে। দিনটি নিজেদের করে নিতেই পারতেন তারা, তবে রূঢ় বাস্তবতা হলো 49 রানে শেষ 9 উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা ধূলিসাৎ হয়েছে বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টের পর স্বাগতিক ব্যাটসম্যানদের বিপক্ষে আবারও আততায়ীর ভূমিকায় মঈন আলী, বেন স্টোকসরা। তামিম, মুমিনুল, মুশফিকের উইকেট সহ ক্যারিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট শিকার করে টাইগারদের ব্যাটিং লাইনটা ধসিয়ে দেন মঈন। এছাড়া ওকস 3টি ও স্টোকস নিয়েছেন 2টি উইকেট। তবে প্রথম ইনিংসে ব্যাটিং সাইড তুলনামূলক বেশি সুবিধা পাবে, এমনটাই ছিল পিচের বিশ্লেষণ। টস ভাগ্যে জয়ী হয়ে মিরপুরের উইকেটে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতে ইমরুলের উইকেট হারানোর পরও তুখোড়ভাবে ফিরেছিল ম্যাচে। দ্বিতীয় উইকেটে তামিম, মুমিনুলের ব্যাটিং দেখে বড় সংগ্রহকে শুধু সময়ের ব্যাপারই মনে হয়েছে। 13 বছর আগে হাবিবুল বাশার সুমন ও হান্নান সরকারের পার্টনারশিপের রেকর্ড ভেঙে দ্বিতীয় উইকেট জুটিতে 170 রানের অনবদ্য রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটসম্যান। 72 রানে একবার জীবন পেলেও অনেকটা ওয়ানডে ঢঙে ক্যারিয়ারের অষ্টম আর ইংল্যান্ডের বিপক্ষে 3য় সেঞ্চুরি তুলে 104 রানে থামেন তামিম। আর প্রথম টেস্টে না পারলেও 10ম 50 তুলে সাদা পোশাকে বাংলাদেশের আস্থাভাজন ব্যাটসম্যান মুমিনুল প্যাভিলিয়নে ফেরার আগে খেলেন 66 রানের ঝলমলে এক ইনিংস। কিন্তু 171 থেকে 200 এই পথটুকুতেই যেন হঠাৎ ঝড়ের কবলে টাইগারদের ব্যাটিং যাত্রা। ঢাকা টেস্ট শুরুর আগে আলোচনায় ছিল যে বৃষ্টি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে তা নেমেছিল একেবারে শেষ বিকেলে, কিন্তু ধৈর্যের পরিচয় দিতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। উইকেট আর স্কোয়াডের হিসেব নিকেশ ছাপিয়ে আবারও চালকের আসনে স্পিনাররাই। প্রথম দিনে দু দলের যে 13টি উইকেট পড়েছে তার মধ্যে 8টি তুলে নিয়েছেন মঈন আলী, সাকিব, মিরাজরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও পরবর্তী কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে, এ বিষয়ে একমত প্রধান রাজনৈতিক দলগুলো। বিরোধী দলগুলোর কাছে নির্বাচন কমিশন গঠনের স্বচ্ছতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছে সার্চ কমিটি গঠন ও সংলাপের বিষয়টিও। আর সরকারি দল আস্থা রাখছেন রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর। রাশেদ লিবনের রিপোর্ট। শেষ হয়ে আসছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। এরই মধ্যে পরবর্তী কমিশন নিয়ে চলছে নানা গুঞ্জন। রাজনৈতিক দলগুলো যে যার মতো তুলে ধরছেন আসছে কমিশন নিয়ে নিজেদের প্রত্যাশার কথা। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি বলছে গঠন প্রক্রিয়া যেমনই হোক কমিশনকে হতে হবে সবার কাছে সমান গ্রহণযোগ্য। যারা ক্ষমতায় থাকেন তাদের বিবেচনা করার ক্ষমতাটা সেটা অন্য দলের চাইতে বেশি থাকে। আমরা মতামত দিতে পারবো, কিন্তু সিদ্ধান্ত তো তাদের, এবং সেই সিদ্ধান্ত যদি সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সমাদৃত হয়, সেখানেই তারা সফল হবে।
আর বিএনপির চোখ সার্চ কমিটির দিকে। কমিশন গঠনের আগে এর গঠন প্রক্রিয়া স্বচ্ছ করার তাগিদ সংসদের বাইরে থাকা দলটির। জাতীয় ঐক্যের মাধ্যমে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল এবং জাতির সকলের সম্মতি ছিল, কিন্তু একতরফাভাবে তারা সেটা পরিবর্তন করেছে। আজকে আবার সেই প্রশ্ন দাঁড়িয়েছে, জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে নির্বাচনের প্রক্রিয়া করতে হবে, তাহলে এটা একমাত্র নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণকারী নির্বাচন হতে পারে। এদিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে কমিশন গঠন কতটা বাস্তবসম্মত তা নিয়ে সংশয় ক্ষমতাসীন আওয়ামী লীগের। এক্ষেত্রে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির যে কোনো সিদ্ধান্তের উপরই আস্থা রাখছেন তারা। এটার সিদ্ধান্ত সম্পূর্ণ মহামান্য রাষ্ট্রপতির, কারণ উনি সংবিধান বলে উনি ক্ষমতাবান, উনি ক্ষমতাপ্রাপ্ত। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব উনি সকল রাজনীতির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তাদের পরামর্শ অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে। তারপরে তো শুধুমাত্র বিরোধীদের খাতিরে সেই নির্বাচন কমিশনকে তো বিতর্কিত করতে পিছপা হয় নাই। অতএব সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেই যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, বাংলাদেশে কিন্তু এরকম উদাহরণ খুব একটা নেই। আসছে ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে এই কমিশনের মেয়াদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন হবে এবং নাশকতা না করে তাতে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি একথা বলেন। নির্বাচন যখন সংবিধান অনুযায়ী হবে, সময় মতোই হবে, শেখ হাসিনার অধীনেই যখন হবে, দুনিয়ায় যেভাবে হয় ইলেক্টেড প্রাইম মিনিস্টার অধীনে বা প্রেসিডেন্ট অধীনে নির্বাচন হয়, সেভাবেই তো হচ্ছে। এখানে আলোচনা করার কি আছে? বড় নির্বাচনে আসুন, পলিটিক্যাল স্টেবিলিটি রক্ষা করুন, স্বস্তিতে থাকুন, নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করুন, জনগণ যাকে রায় দেয় সেটাই আমরা মেনে নেব। কিন্তু এই নিয়ে হয়তো ইস্যু বানিয়ে অস্থিরতা অতীতের মধ্যে সৃষ্টি করবেন না দয়া করে। এদিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে আলোচনায় বসতেই হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, আন্দোলন যত দ্রুত গড়ে উঠবে আলোচনার পথও তত প্রশস্ত হবে। সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক জাতিকে হতাশ করেছেন বলেও মন্তব্য করেন তারা। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন হওয়া এবং মানুষের যে ভোটাধিকার প্রয়োগ, সেটি কিন্তু আওয়ামী লীগের যে নতুন সাধারণ সম্পাদক হয়েছেন তার মুখ থেকে এটা বেরোয়নি। এটাই হচ্ছে চরম হতাশা। তিনি বিএনপিকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন, কিন্তু গোটা জাতি একটা তিমিরাচ্ছন্ন পরিবেশের মধ্যে পড়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। কথা বলবো না, কথা বলবেন না মানে রাষ্ট্রকে আপনাদের নাকি? রাষ্ট্র জনগণের। যারাই জনগণের সমর্থন পুষ্ট তাদের সবার সঙ্গে কথা বলেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। বলবে তারা, নিশ্চয়ই বলবে, কিন্তু কবে বলবে? যত দ্রুত আমরা আন্দোলন করে দিতে পারবো তত তাড়াতাড়ি বলবে। সন্ধ্যার সময় আরো থাকছে। পুরাতন জেলখানার ইতিহাসকে জনসাধারণের সামনে তুলে ধরতে 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী। দর্শনীর বিনিময়ে উন্মুক্ত থাকবে সবার জন্য। ইউপি নির্বাচনে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে জেএমবির সম্পৃক্ততার অভিযোগ থাকায় রাজশাহীর বাগমারায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থীরা। এতে করে যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে তারা। তবে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। চতুর্থ ধাপে স্থগিত হয়ে যাওয়া রাজশাহীর বাগমারার 16টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে 31 অক্টোবর। এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। 2004 সালের সংগৃহীত একটি ভিডিও ফুটেজে জেএমবির শীর্ষ নেতা বাংলা ভাইয়ের সাথে এদের বৈঠক করতে দেখা গেছে। চতুর্থ ধাপে স্থগিত হওয়া নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় এখানে 4 জন মারা যায়। নতুন তফসিল ঘোষণা হলেও প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের পরিবর্তনে তেমন কোনো উদ্যোগ নেয়নি রাজনৈতিক দলগুলো। ফলে এবারও নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন ভোটার ও দলের নেতারা। জেএমবি থেকে যদি প্রার্থী হয় তারা পাশ করে তাহলে আমাদের ঝিঁকড়া আতঙ্ক থাকা যাবে, তারা এই রাজ্যে তাসের সৃষ্টি করতে পারে। আমাদের কোনো প্রার্থীর জেএমবি সম্পৃক্ততা নাই। আওয়ামী লীগ প্রার্থীর জেএমবি সম্পৃক্ততা থাকার কারণে তো তাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। এরা কেউ তালিকাভুক্ত নয়,
যেহেতু আলম সরকারের ভাইকে চাচাকে হত্যা করেছে, সবাই এসে তাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু সে জেএমবির কোনো সভা সমাবেশে উপস্থিত থাকেনি। পুলিশ প্রশাসন অ্যারেস্ট করছে, এগুলো নিয়ে এখন নিজেই জেএমবি তাই প্রার্থী হয়েছে, তাই এখানে তো নাশকতা ঘটাতেই পারে। তবে প্রার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিভিন্ন অজুহাত দেখালেন তারা। এর কোনো ভিত্তি নাই। আমাদের বিএনপির সবাইকে তো জেএমবি বানাচ্ছে, তারা ভালো মানুষকেও জেএমবি বানাচ্ছে। জেএমবি আমার এলাকায় আছে, কিন্তু তা আমরা জেএমবির কোনো সদস্য না। আমার ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কারণ আমি নিজে সন্ত্রাসী না, আমি কাউকে সন্ত্রাসী বলতেও পারবো না। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যেহেতু সারা দেশে অন্য কোথাও এত বড় নির্বাচন নাই, এই কারণে আমরা গতবারের চেয়ে প্রশাসনের সকল সাপোর্ট অধিক পাবো। প্রতিদিন চেকপোস্ট করছে, অবৈধ অস্ত্র উদ্ধার সহ সকল অভিযান পরিচালনা হচ্ছে। বাগমারায় 16টি ইউনিয়নে মোট ভোটার 2,42,000 আর চেয়ারম্যান প্রার্থী 64 মেম্বার 429 জন এবং সংরক্ষিত মেম্বার পদে 129 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সংস্কৃতি চর্চা হচ্ছে না। শিক্ষাবিদরা বলছেন, এতে বিপথে যাওয়ার পাশাপাশি উন্মুক্ত জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের বড় একটি অংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অবকাঠামোগত সমস্যা, পড়াশোনার চাপের কারণে অনেক সময় নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। তবে ইউজিসি বলছে, এ বিষয়ে সব বিশ্ববিদ্যালয়কেই তাগিদ দেওয়া হচ্ছে। রিপোর্ট করেছেন তাহিয়া রুবাইয়াত অপলা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র আর আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে তুলতে যখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে, সেখানে বরাবরই উপেক্ষিত থেকে যাচ্ছে তাদের মানসিক বিকাশের বিষয়টি। বিশেষ করে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠক্রমের বাইরে নেই কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা। বছর জুড়ে 2-1টি জাতীয় দিবস পালন করা হলেও মুক্ত বুদ্ধির চর্চার ক্ষেত্রে নেই কোনো গুরুত্ব। আমাদের ওপেন স্পেসের অভাব থাকে, যার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বিচরণের মাধ্যমে আমাদের স্কিলটা ডেভেলপ করতে পারি না। কালচারাল যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য ফান্ডিংটা সেভাবে আমাদের ভার্সিটি থেকে দেয় না, আমাদের নিজেদেরই সবকিছু দিয়ে ফান্ড দিয়ে অ্যারেঞ্জ করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাজারমুখী শিক্ষা ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের ক্লাসের বাইরে সময় কমে আসছে। আন্তরিকতার অভাবের পাশাপাশি নেই ক্যাম্পাসে অবকাঠামোগত সুযোগ সুবিধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গেলে সবাই দেখা হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে ইংরেজি বিভাগের ছেলেমেয়ে ইংরেজি বিভাগে, বাণিজ্যের ছেলেমেয়েগুলি বাণিজ্যে, তাদের মধ্যে আদান প্রদানটা নেই। ফলে ক্লাবগুলি যখন হয় সেগুলি খুব বেশি কাজ করতে পারে না। ইউজিসির পক্ষ থেকে বলা হচ্ছে, এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছেন তারা। সংস্কৃতি চর্চা, সাহিত্য, এটা আমার মনে হয় পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি কখনো কম নয়। আর প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু অল্প জায়গার ভিতরে, এদের আউটডোর গেমস করার মতো যথেষ্ট জায়গা তাদের নেই। ইউনিভার্সিটি হচ্ছে বিশ্বের বিদ্যা। বিদ্যা মানে পুঁথি না, বিদ্যা মানে বই না, বিদ্যা মানে শুধু ক্লাস না, এগুলো হচ্ছে বিদ্যার একটি ক্ষুদ্র অংশ। সুস্থ সংস্কৃতির চর্চার অভাবে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ হচ্ছে না। তাই শিক্ষাকে মানসম্মত আর গঠনমূলক করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার প্রতি সমান গুরুত্ব দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে 14টি পেট্রোল বোমা সহ হরকাতুল জিহাদের 4 সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ককটেল ও বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই জব্দ করা হয়। গতকাল রাতে মাস্টারবাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার জানান, মহানগরীর মাস্টারবাড়ি এলাকার নান্দুয়ানের একটি বাড়ি থেকে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রাতে বিশেষ অভিযান চালায়। অভিযানে 4টি ককটেল, 14টি পেট্রোল বোমা, ইলেকট্রিক ডিভাইস, দেশীয় অস্ত্র ও জঙ্গিবাদী বই সহ নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ হুজির 4 সদস্যকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 2 জন গাজীপুরের আইইউটির সাবেক ছাত্র বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যার সময় আরো থাকছে। জোরে সোরে চলছে মার্কিন নির্বাচনের প্রচারণা। হিলারির সঙ্গে একই মঞ্চে মিশেল ওবামা। আগাম ভোটে এখন পর্যন্ত অংশ নিয়েছেন 1.5 কোটি ভোটার।
জাতীয় চার নেতার কারাবাসের প্রেক্ষাপট তুলে ধরতে সংগ্রামী জীবনগাথা শিরোনামে পুরাতন কেন্দ্রীয় কারাগারে 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে 5 দিনের আলোকচিত্র প্রদর্শনী। সকালে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে কথা জানান। তিনি জানান 3রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে পুরনো কারাগারটি টিকিটের বিনিময়ে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হবে। এছাড়া প্রথমবারের মতো এমন প্রদর্শনী সাধারণ মানুষের কাছে নতুন অনেক বিষয় তুলে ধরবে বলে মন্তব্য করেন তিনি। পুরাতন জেলখানার ইতিহাসকে জনসাধারণের সামনে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই কেন্দ্রীয় কারাগারকে মিউজিয়ামের পাশাপাশি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত একটি স্থান হিসেবে পরিগণিত হবে। জেল হত্যা দিবস উপলক্ষে আগামী 1 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত জেলখানার অভ্যন্তরে 5 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সংগ্রামী জীবনগাথা শিরোনামে উক্ত প্রদর্শনীতে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার দুর্লভ 125টি আলোকচিত্র প্রদর্শিত হবে। 2 সপ্তাহের ব্যক্তিগত সফরে লন্ডন গেছেন জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে বিদায় জানান। সকাল 9টা 50 মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন সৈয়দ আশরাফ। আওয়ামী লীগের নতুন কমিটি ও ছুটি কাটানোর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সৈয়দ আশরাফ এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। র্যাব ও পুলিশের মধ্যে কোনো বিরোধ নেই, বিষয়টি মিডিয়ায় আসা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সকালে বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে র্যাব পুলিশ। র্যাব নিয়ে আমরা গর্ব করি যে এলিট ফোর্স। এখানে বড় কোনো কনফ্লিক্ট নাই, বড় কিছু নাই। যেগুলি মিডিয়াতে আসছে এটা দুঃখজনক না আসা উচিত ছিল, কিন্তু আপনারা পজিটিভলি দেখবেন যে না, এটা কোনো বড় কিছু না। আমরা একসাথে কাজ করতেছি। আমাদের লক্ষ্য একটা, আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মানুষকে স্বস্তি দেওয়া, নিরাপত্তা দেওয়া। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো সমস্যা নেই। দেখছেন সন্ধ্যার সময়। রাজধানীতে হঠাৎ বেড়ে গেছে অজ্ঞান পার্টির তৎপরতা। গত 1 মাসে এদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন শতাধিক মানুষ। চিকিৎসকরা বলছেন, অতিমাত্রায় চেতনানাশক ওষুধ ব্যবহারে প্রাথমিক চিকিৎসায় রোগী সুস্থ হলেও থেকে যাচ্ছে মৃত্যু ঝুঁকি। পুলিশ বলছে, ঢাকা ও এর আশপাশের এলাকা জুড়ে গড়ে ওঠা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চলছে। পাশাপাশি রাস্তার পাশ থেকে কোনো কিছু খাওয়ার বিষয়ে সচেতন হতে নগরবাসীকে পরামর্শ দিয়েছে পুলিশ। আহমেদ সালেহিনের রিপোর্ট। আমার টানে চলতেছে মাইকের মধ্যে, বস আপনার মারলে জানলে যান, আমার 2 বাচ্চা কাছে আছে, আমাকে জানে মারেন না, হাত বাঁধলে চিন্তা করে, চোখ বাঁধলে চিন্তা করে, তাহলে আমি কি বুঝবো? ধরে পাউডার ভিতরে ঢুকে দিচ্ছে। ষাটর্ধ মোহাম্মদ সিদ্দিক পেশায় ট্রাক চালক। জয়পুরহাট থেকে পণ্য নিয়ে আসছিলেন ঢাকায়। নগরের সাইনবোর্ড এলাকায় আসতেই 5 থেকে 6 জনের একটি দল মারধর করে জোরপূর্বক চেতনানাশক ওষুধ খাইয়ে নিয়ে যায় তার সর্বস্ব। জ্ঞান ফিরে দেখেন রয়েছেন হাসপাতালে। শুধু সিদ্দিকই নয়, গত 2 মাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই। প্রতিদিন সকালে আসে। চিকিৎসকরা বলছেন, মাত্রাতিরিক্ত চেতনানাশক প্রয়োগের কারণেই ভুক্তভোগীরা জ্ঞান হারানোর পাশাপাশি মানসিক অসুস্থতা এবং মৃত্যুর মুখোমুখিও হতে পারেন। প্রতিদিন এরকম 5-6টা করে আসে। যদি 6 ঘন্টার মধ্যে আসে, আমরা স্টোমাকস দিই, মেনলি ফলো আপে রাখি আর কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে রাখি। এগুলো ম্যাক্সিমামই পড়া ঘুমের ওষুধ, ডাবের পানির সাথে বা জুসের সাথে বা ওই যে রাস্তায় বিক্রি করে শরবত, এগুলোর সাথে ম্যাক্সিমাম আমরা খাওয়া থাকি। মৃত্যু ঝুঁকি হ্যাঁ কিছু কিছু থাকে, কেউ যদি দেখা যায় পুরা খেয়ে ফেললো তাহলে কিছু ঝুঁকি থেকে যায়। সম্প্রতি এই অপরাধী চক্রের তৎপরতায় উদ্বিগ্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 1 সপ্তাহের ব্যবধানে আটক করা হয়েছে 30 জনকে। আমরা যেটা মনে করছি যে অবশ্যই আমাদের এই যে অজ্ঞানকারী যে চক্র আছে সেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে এবং গোয়েন্দা বিভাগের আপনারা জানেন যে একাধিক সদস্য, একাধিক টিম এদেরকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে। পাশাপাশি থানা পুলিশও তৎপর আছে। রাস্তার পাশ থেকে অথবা অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাওয়ার আগে তা পরীক্ষা করে নিতেও সাধারণ মানুষের প্রতি অনুরোধ পুলিশের। কোথাও থেকে যদি তিনি ডাব খান সেক্ষেত্রে লক্ষ্য রাখা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক এম আর খান ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আবুল কাশেমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে।
বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ। অধ্যাপক এম আর খান ও অধ্যাপক আবুল কাশিমের অবস্থা সংকটজনক হওয়ায় তাদেরকে রাজধানীর দুটি আলাদা প্রাইভেট মেডিকেলে আইসিইউতে রাখা হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাদের আত্মীয় স্বজন ও সহকর্মী সহ অনেক গুণগ্রাহী। দেশের বাইরের খবর, মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সিরীয় শরণার্থীদের দেশে প্রবেশ করতে দেবেন না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় থাকলে ইরাক যুদ্ধ পরবর্তীতে মধ্যপ্রাচ্যে বিভৎস পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন এই রিপাবলিকান প্রার্থী। নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এদিকে ওয়াশিংটন ডিসি সহ মোট 37টি রাজ্যে শুরু হওয়া আগাম ভোটে এখন পর্যন্ত অংশ নিয়েছেন 1.5 কোটি ভোটার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র 11 দিন। জোরেশোরে প্রচারণায় নেমেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বৃহস্পতিবার হিলারির সঙ্গে নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো একই মঞ্চে ভাষণ দেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এবারের নির্বাচনের অন্যতম ব্যাটল গ্রাউন্ড রাজ্য নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সভায় হিলারিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন মিশেল। হিলারির দক্ষ নেতৃত্ব যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারি ক্লিন্টনই সবচেয়ে বেশি অভিজ্ঞ। এমনকি বারাক ওবামা, বিল ক্লিন্টনকেও পেছনে ফেলেছেন হিলারি। তাই রাষ্ট্রনায়কের দায়িত্ব নিতে একমাত্র তিনিই প্রস্তুত রয়েছেন। মিশেল আমাদেরকে কঠোর পরিশ্রমের কথাই স্মরণ করিয়ে দিলেন। নিজেদের মূল্যবোধের ওপর অটল আস্থা ও বিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সুবিধাজনক অবস্থানে রয়েছি। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবেন না বলে আবারও জানালেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওহাইওর স্প্রিংফিল্ডের সমাবেশে ট্রাম্প বলেন, দেশের নিরাপত্তায় কোনো ঝুঁকি নেবেন না তিনি। পরিবারের সদস্যদের নিরাপদে রাখা একজন মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে বড় দায়িত্ব। ট্রাম্প প্রশাসন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত অঞ্চলের মানুষদের বহিষ্কার করবে। এ লক্ষ্যে সিরীয় শরণার্থী পুনর্বাসন কর্মসূচি বাতিল করা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিম নামধারী সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেব আমি। এদিন এবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় থাকলে ইরাক যুদ্ধে মার্কিন সেনা ক্যাপ্টেন হুমায়ুন খান নিহত হতেন না। তবে ক্যাপ্টেন হুমায়ুন খানকে নিয়ে ট্রাম্পের নতুন এই মন্তব্যকে অমানবিক বলে উল্লেখ করেছেন তার বাবা খিজির খান। নিহত সন্তানের বিষয়ে ট্রাম্পের বারবার এমন মন্তব্যে তিনি কষ্ট পেয়েছেন বলেও জানান। 58তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগামী 8 নভেম্বর দিনক্ষণ ধার্য করা থাকলেও বেশ কিছু রাজ্যে আগাম ভোট গ্রহণ চলছে। গেল নির্বাচনের তুলনায় ভোটারদের মাঝে এবার আগাম ভোট দেওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পর্যবেক্ষকরা। জাহিদুর রহমান, সময় সংবাদ। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার উল্টো পিঠে ছিলেন তামিম ইকবাল। ইংল্যান্ডের প্রতাপশালী বোলিং অ্যাটাক সামলে বাংলাদেশের প্রথম ইনিংসের মোট সংগ্রহের প্রায় অর্ধেকই এনে দেন এই ড্যাশিং ওপেনার। কঠিন উইকেটেও সাবলীলভাবে ব্যাট করে ক্যারিয়ারের 8ম ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছেন 3য় সেঞ্চুরি। বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিংয়ের সব রেকর্ডগুলোই তামিমময়। ব্যক্তিগত সর্বোচ্চ রান, সেঞ্চুরি, ইনিংস সবকিছুর পাশেই তামিমের নাম। ক্রিকেট রোমান্টিকরা অপেক্ষায় ছিলেন ইংল্যান্ডের বিপক্ষেও তামিমের রুদ্রমূর্তি দেখার, কারণ চট্টগ্রামের এই ওপেনারের প্রিয় প্রতিপক্ষ যে ইংলিশরাই। টেস্টে সবচেয়ে বেশি রান, 50 সেঞ্চুরি সবই তামিম পেয়েছেন ইংলিশদের বিপক্ষে। ইনিংসের শুরুতে ইমরুল কায়েস আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যায় টাইগাররা। তবে চাপ সামলানোর সঙ্গে বাংলাদেশের ইনিংস তৈরির দায়িত্ব তুলে নেন দেশের ক্রিকেটের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল। শুরুতে কিছুটা সময় নিলেও স্বভাবসুলভ আগ্রাসীভাবে খেলেই দেখা পান 50। ইংলিশ বোলারদের শাসন করে ইঙ্গিত দিচ্ছিলেন ভালো কিছুরই। তবে ইনিংসটা থেমে যেতে পারত 66 রানে। আলোচিত আম্পায়ার ধর্মসেনা আউট ঘোষণা করলেও রিভিউ নিয়ে সে যাত্রায় রক্ষা পান তামিম। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
ক্রিকেটীয় অভিধানে নার্ভাস 90s বা নড়বড় 90 বলে একটি শব্দ থাকলেও তামিমের তা হয়তো জানাই নেই। 93 রান থেকে স্বপ্নীল 3 অঙ্কে যেতে খরচ করলেন মাত্র 2 বল। থ্রি লায়নদের প্রথম টেস্ট জয়ের পার্শ্বনায়ক মঈন আলীর বলে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি পূর্ণ করেন চট্টগ্রামের ছেলে তামিম। সবশেষ খুলনায় পাকিস্তানের বিপক্ষে 206 রানের বিরচিত এক ইনিংস খেলেছিলেন তামিম। আর ইংল্যান্ডের বিপক্ষে শেষ সেঞ্চুরিটা ছিল প্রায় 6 বছর আগে ম্যানচেস্টারে। এখানেই শেষ না তামিম গল্পের। সতীর্থ মুমিনুলের সাথে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 170 রানের জুটি গড়েন এই ড্যাশিং ওপেনার। তবে কিছুটা আক্ষেপ দিয়ে শেষ হয় তামিমের ইনিংস। মঈন আলীর বলে এলবিডব্লিউ হলে রিভিউ নেন তামিম, কিন্তু রিভিউয়ের নতুন নিয়মের কারণে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ফলে 104 রানে শেষ হয় তামিমের অসাধারণ এক ইনিংস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। Goes again, finds the gap, same result. This time bat is raised. Terrific 100 from Tamim Iqbal. ঢাকা টেস্টের প্রথম দিনেই উইকেটে চমক। তামিমের শতকের পরও 220 রানেই শেষ টাইগারদের ইনিংস। মিরাজ ও সাকিবের ঘূর্ণিতে 3 উইকেট হারিয়ে দুশ্চিন্তায় ইংল্যান্ড। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি ও সংলাপের উপর গুরুত্ব আরোপ বিরোধী দলগুলোর। রাষ্ট্রপতির উপরই আস্থা রাখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজশাহীর বাগমারায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে জেএমবি সম্পৃক্ততার অভিযোগ। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, সজাগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হয় না সংস্কৃতি চর্চা। বাড়ছে বিপথে যাওয়ার আশঙ্কা। অবকাঠামোগত সীমাবদ্ধতার অজুহাত কর্তৃপক্ষের। এবং রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গত 1 মাসেই সর্বস্ব হারিয়েছেন শতাধিক মানুষ। অভিযান চলছে, দাবি পুলিশের। সচেতন হওয়ার পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।